6 মাস পরও গণঅভ্যুত্থানের পক্ষে শক্তিকে ফ্যাসিবাদের দস্যুরদের হাতে খুন হওয়াকে সরকারের প্রধান ব্যর্থতা বলছেন বৈষম্যবিরোধী ছাত্র নেতারা। বুধবার রাতে শহীদ মিনারে কাশেম খানের জানাজায় অংশ নিয়ে এ মন্তব্য করেন তারা। আর আওয়ামী লীগকে বাংলার মাটিতে নিষিদ্ধ করতে জোর দাবি জানান নাগরিক কমিটির নেতারা। গাজীপুরের ধীরাশ্রমে আকমা মোজাম্মেল হকের বাড়িতে হামলার শিকার কাশেম খানের মৃত্যু হয় ঢাকা মেডিকেলে। বুধবার রাত 9টায় জাতীয় শহীদ মিনারে হয় তার জানাজা। এতে অংশ নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতারা। বলেন, গণঅভ্যুত্থানের 6 মাস পরও ফ্যাসিবাদের দোসরদের হাতে পক্ষের শক্তির খুন হওয়া সরকারের প্রধান ব্যর্থতা। আমাদের এই জুলাই বিপ্লবের সৈনিককে আমাদের আওয়ামী লীগের দোসরদের হাতে আমাদের নিহত হতে হয়, সেটি হচ্ছে আমাদের গণতন্ত্রকামী এবং ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের এটি হচ্ছে আমাদের কালেকটিভ ফেইলিয়র। আমাদের চারিদিকে আওয়ামী অপরাধের যে বৈধতা উৎপাদনের যে ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে সেগুলো আবার অ্যাক্টিভেট হয়েছে। নাগরিক কমিটির নেতারা বলেন, বাংলার মাটিতে আওয়ামী লীগকে দ্রুতই নিষিদ্ধ করতে হবে। সরকার না পারলে ছাত্ররাই ফ্যাসিবাদের দোসরদের দমন করবে বলেও হুঁশিয়ারি দেন তারা। বাংলাদেশে যারা গণহত্যা চাপিয়ে দিয়েছে, আমাদের ভাইদেরকে এখনো শহীদ করছে, সেই আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করবার আর বিন্দু পরিমাণ কোনো অধিকার রাখে না। আমাদের ভাইদের উপর হামলা করছেন, প্রত্যেককে অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে চিহ্নিত করে গ্রেফতার করতে হবে। যদি তারা এই কাজে ব্যর্থ হন, আমরা হুঁশিয়ারি দিয়ে জানিয়ে রাখতে চাই, বাংলাদেশের ছাত্র জনতা বিপ্লবীরা বিপ্লবকে সম্পূর্ণ করার কাজ নিজেদের হাতে তুলে নেবে। দেশি বিদেশি শক্তির ব্যবহার করে শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে সরকারের প্রতি আহ্বান জানান ছাত্রনেতারা। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গুম, খুন আর নির্যাতনের মধ্যযুগীয় বর্বরতার এক ঘৃণিত অধ্যায় আয়নাঘর। আলো বাতাসহীন ওই বন্দিশালায় গুম করা ব্যক্তিদের রাখা হতো কোনো তথ্য প্রমাণ না রেখেই, যেখানে কেউ ছিলেন প্রায় 1 দশক, কেউ বা ফিরেছেন মৃত্যুর খুব কাছ থেকে। নির্যাতন সহ্য করতে না পারে অনেকেই চলে গেছেন না ফেরার দেশে। গায়েব করা হয়েছে মরদেহ। ভয়াবহ এসব তথ্য জানান গুমের শিকার ব্যক্তিরা। প্রতিরক্ষা বাহিনীর কাউন্টার টেররিজম ইন্টেলিজেন্স ব্যুরো সিটিআইবির গোপন আটক কেন্দ্র আয়নাঘর, যার অবস্থান ঢাকা সেনানিবাসে। এখানে কক্ষ 16টি, একসঙ্গে বন্দী রাখা যায় 30 জনকে। সুইডেন ভিত্তিক পোর্টাল নেত্র নিউজ প্রথমে তুলে ধরে আয়নাঘরে বলপূর্বক গুমের শিকার ব্যক্তিদের আটক ও নির্যাতনের তথ্য। আয়নাঘর শুনতে যতটা সাদামাটা, ততটাই ভয়ঙ্কর ও রহস্যময়। এই আয়নাঘরের কক্ষগুলো আলো বাতাসহীন, সারাক্ষণ ঘড়ঘড় শব্দে চলত ফ্যান। আয়নাঘর থেকে খুব কম বন্দী মুক্তি পেয়েছেন। অনেকেই এনকাউন্টারের শিকার। অত্যাচার সহ্য করতে না পেরে অনেকেই মারাও গেছেন। তাদের মরদেহ গায়েব করা হতো, খাতা কলমে রাখা হতো না বন্দীদের তথ্য। শেখ হাসিনার আস্থাভাজনরাই এর দায়িত্ব পেতেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বিদেশি গণমাধ্যমের সাংবাদিক ও ভুক্তভোগীদের নিয়ে আয়নাঘর পরিদর্শন করেছেন। সে সময় তার সঙ্গে ছিলেন 6 জন উপদেষ্টা, গুম কমিশনের প্রধানসহ 5 জন ও গুমের শিকার 8 জন। এ সময় বন্দিশালায় আটক ব্যক্তিরা প্রধান উপদেষ্টাকে নির্যাতনের বিভিন্ন ঘটনার বর্ণনা তুলে ধরেন। ঘুরে ঘুরে দেখান নির্যাতনের বিভিন্ন কক্ষ। দেখেছেন নির্যাতনে ব্যবহৃত বৈদ্যুতিক চেয়ার, দেয়ালে লেখা কলেমা, দাগ কাটা দিনের পরিসংখ্যান সহ বহু কিছু। সারা দেশে 700 থেকে 800 আয়নাঘরের তথ্য প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বড় পরিসরে সংস্কারের উদ্যোগ নেওয়া এই সরকারের জন্য সঠিক হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। সময় বেশি নিলে প্রতি বিপ্লবের আশঙ্কা বাড়ে বলেও মনে করেন তারা। বুধবার রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি নেতারা। এই সময় রাজনৈতিক ঐক্য বিনষ্টের নানা ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান বক্তারা। সংকট থেকে মুক্তি পেতে রাজনৈতিক ঐক্যমত্যের বিকল্প নেই শীর্ষক এ আলোচনার আয়োজন করে নাগরিক ঐক্য। মোটামুটি আশ্বস্ত করছে। রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা। এই সংবিধানের আলোকে আমরা পথ চলবো না নতুন সংবিধান গড়ব, তো এই বিতর্ক আমার মনে হয় এটা খুব মৌলিক প্রশ্ন, ফায়সালা হওয়া দরকার। অনুষ্ঠানের শুরুতেই সমসাময়িক ইস্যুতে নিজেদের মতামত তুলে ধরেন
বক্তারা। তারা বলেন, গণতন্ত্রের বাইরে দেশে অন্য কোনো তন্ত্রমন্ত্রের কোনো সুযোগ নেই। ক্ষমতার ছায়াতল আর কোনো দেশি বিদেশি মিলিয়ে কোনো ষড়যন্ত্রের রূপ দিতে চায়, কোনো মাইনাস টাইনাস ফর্মুলা আনতে চায়, বাংলাদেশের মানুষ এটাকে একেবারে তুড়ি মেরে উড়িয়ে দিবে। আওয়ামী লীগ যেভাবে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে রিকনসিলিয়েশনের মধ্য দিয়ে আসা ছাড়া তারা কিভাবে এই বিদ্যমান সিস্টেমের মধ্য দিয়ে আবার নির্বাচনে অংশ নিতে পারে। বিএনপি নেতারা মনে করেন, সরকারের উচিত ছিল শুধু নির্বাচন আয়োজন ও আইন শৃঙ্খলা রক্ষায় মনোযোগ দেয়া। দরকার ছিল নিত্যপণ্যের দাম হাতের নাগালে রাখা। এ সময় দ্রুত নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বানও জানান তারা। গণঅভ্যুত্থানের পরে কাউন্টার গণঅভ্যুত্থান হতে পারে, নির্বাচন হলো একমাত্র সমাধান। সেই সমাধানের দিকে আগানো উচিত। সরকারের ক্যানভাসটাকে ছোট করে নিয়ে আসা উচিত। পতিত স্বৈরাচার প্রচুর পুঁজি নিয়ে একটি দেশে বসে আছে, অপারেট করছে, ভাষণ দিচ্ছে, আমাদের এই যে ইয়াং ছেলেপিলেরা রিয়্যাক্ট করছে। আমি মনে করি রিয়াকশনের দরকার ছিল না। সেহেতু তার একটা তৎপরতা থাকবে বাংলাদেশের মধ্যে, আমাদের মধ্যে অনৈক্য সৃষ্টি করার। এখন পর্যন্ত সার্বিক দিক বিবেচনায় বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলেও মনে করেন বিএনপি নেতারা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বরিশালের কীর্তনখোলা নদীতে ট্রলারে জানালি তেলের ড্রাম বিস্ফোরণে 4 জন দগ্ধ হয়েছে। দগ্ধ 4 জনের 80% পুড়ে গেছে বলে জানিয়েছে চিকিৎসক। বুধবার চাঁদমারির যমুনা অয়েল ডিপো সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, যমুনা পেট্রোল ডিপো থেকে ট্রলারে ড্রাম ভর্তি জ্বালানি তেল ও ব্রয়লার মুরগির খাবার লোড করা হচ্ছিল। এ সময় হঠাৎ বিকট শব্দে তেলের কয়েকটি ব্যারেল বিস্ফোরিত হয়। এতে ধোঁয়ার আচ্ছন্ন হয়ে যায় ট্রলারটি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় ট্রলারে থাকা 6 জনের মধ্যে 4 জন অগ্নিদগ্ধ হয়েছে। প্রাথমিক চিকিৎসা নিয়ে তাদের ঢাকায় পাঠানো হয়েছে। আহতরা সবাই নোয়াখালীর হাতিয়ার বাসিন্দা। দীর্ঘ 5 টলে আগুন জ্বলে ওঠে, ঠিক আছে ভাইয়া। তারপর আমি আয়জান কিছুক্ষণ পর নামাজ পড়তে যাবো, ওটা ধরেছি, এর মধ্যে দেখি লোকজন চিল্লি করতেছে। আমরা এটা বিস্তারিত খোঁজখবর নিচ্ছি এবং অধিকতর তদন্ত করতেছি, এর পিছনে কারো কোনো গাফিলতি আছে কিনা। এখন প্রাথমিকভাবে এদের প্রপার চিকিৎসাটা মেনটেন করা, এটার খোঁজখবর নিচ্ছি যাতে তারা সঠিক চিকিৎসাটা পায়। আর এই বিষয়ে আরো জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন। আলামিন, প্রত্যক্ষদর্শীরা কি বলেছেন এবং কর্তৃপক্ষ এই বিষয়ে কি বলেছেন? জি, নোয়াখালীর হাতিয়া থেকে এসেছিল একটি ট্রলার যুগে যে যমুনা অয়েলের যে ড্রাম ভর্তি তেলগুলো আসলে নিয়ে যাওয়ার জন্য, এবং সেখানে কিন্তু শুধু তেলের ড্রামই ছিল না, সেখানে কিন্তু ব্রয়লার যে খাবার ফিড সেগুলো কিন্তু ছিল, সেগুলো লোড করা হচ্ছিল। এবং এক পর্যায়ে যারা ওখানে শ্রমিক ছিল তারা যেটি জানিয়েছে যে হঠাৎ একটি বিস্ফোরণের শব্দ হয় এবং সেই বিস্ফোরণের কারণে কিন্তু 4 জন দগ্ধ হয়। 6 জন ছিল, সেই 6 জনের ভিতরে 4 জন কিন্তু ভিতরের দিকে থাকার কারণে কিন্তু তারা দগ্ধ হয়েছে এবং আহত যারা হন তাদেরকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং রাতে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। এবং সেখানে চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন যারা আহত হয়েছেন তাদের 80% শরীরের 80% অংশ কিন্তু পুড়ে গেছে এবং তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়েছে। আমরা কথা বলেছিলাম ফায়ার সার্ভিসের সাথে। ফায়ার সার্ভিস যেটি বলছে যে আসলে ঘটনাটি কি কারণে ঘটলো এবং কি বিষয় নিয়ে এই ঘটনাটি ঘটলো সেই বিষয়টি কিন্তু তারা তদন্ত করছেন। প্রাথমিকভাবে তারা যেটি জানিয়েছেন যে তারা খবর পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসের নৌ যে বোটটি রয়েছে সেটি সহ 4টি ইউনিট কিন্তু ঘটনাস্থলে যায় এবং চাঁদমারি এলাকায় যে ঘটনাটি ঘটে সেখানে কিন্তু আসলে এই ট্রলারটি অর্থাৎ এটিকে কিন্তু আসলে নোঙর করা ছিল, সেটিকে দড়ি কেটে নদীতে ভাসিয়ে দেওয়া হয়। পরবর্তীতে সেটি বরিশাল নগরীর যে 30 গোডাউন এলাকা রয়েছে সেখানে নিয়ে আসার পরে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আমরা যখন রাতে সেই ঘটনাস্থলে যাই তখন কিন্তু আমরা দেখেছি যে ফায়ার সার্ভিস আগুনের পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এবং বর্তমানে কিন্তু আসলে সেখানকার যে অন্যান্য যে তেলের ড্রামগুলো ছিল সেটি কিন্তু সুরক্ষিত রয়েছে এবং মুরগির যে ব্রয়লারের যে খাবারের যে ফিডগুলো রয়েছিল সেগুলো কিন্তু আসলে অক্ষত ছিল। তবে এই ঘটনায় যে 4 জন দগ্ধ হয়েছে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় প্রেরণ করা হয়েছে এবং সর্বশেষ তারা তদন্ত সাপেক্ষে বলতে পারবেন যে ঘটনাটি কি ঘটেছিল। বরিশাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী আলামিন।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকের দায়িত্ব পেয়েছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাজ। তাকে আগামী 1 বছরের জন্য ঢাকা উত্তর সিটির পূর্ণকালীন প্রশাসক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। বুধবার স্থানীয় সরকার বিভাগের উপসচিব মাহবুব আইরিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আইন অনুযায়ী তিনি সিটি কর্পোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। বিধি অনুযায়ী মাসিক সম্মানী ভাতা এবং অন্যান্য ভাতা পাবেন তিনি। এজাজ বর্তমান প্রশাসক সরকারি কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসানের স্থলাভিষিক্ত হবেন। স্বাস্থ্য অধিদপ্তর থেকে অ্যাম্বুলেন্স মিললেও চালক না থাকায় সেবা বঞ্চিত রোগীরা। প্রায় অর্ধ কোটি টাকায় কেনা এক একটি অ্যাম্বুলেন্স পড়ে আছে বছরের পর বছর। চাঁদপুরের 3 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট 4টি অ্যাম্বুলেন্স কোনো কাজেই আসছে না। বিভাগীয় কার্যালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের চালকের জন্য আবেদন হলেও এখনও নিয়োগ হয়নি, জানালেন সিভিল সার্জন। চাঁদপুরের হাজীগঞ্জ, কচুয়া ও মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে মোট 4টি অ্যাম্বুলেন্স। তবে চালক না থাকায় দীর্ঘদিন ধরে কোনো কাজে আসছে না এসব যান। এদিকে অ্যাম্বুলেন্স না থাকায় ভোগান্তিতে এলাকার রোগীরা। সরকারি অ্যাম্বুলেন্স না পাওয়ায় জটিল রোগীকে ঢাকা বা কুমিল্লা নিতে চড়া দামে বেসরকারি অ্যাম্বুলেন্স ভাড়া করতে হচ্ছে তাদের। যেমন বাইক অ্যাক্সিডেন্ট বা সড়ক দুর্ঘটনা যে রোগীগুলো আসে তখন অ্যাম্বুলেন্সের ডাক পড়ে, তখন সরকারি যে অ্যাম্বুলেন্সটা থাকে ওটা যদি ড্রাইভার উপস্থিত থাকে ড্রাইভার দেওয়া যায়। অ্যাম্বুলেন্সটা আছে আমাদের, কিন্তু ড্রাইভার না থাকাতে রোগীদের অনেক ভোগান্তিতে পড়তে হচ্ছে। হাজীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে 5 বছর, কচুয়ায় 3 বছর এবং মতলবে 1.5 বছর ধরে পড়ে আছে মোট 4টি উন্নত মানের অ্যাম্বুলেন্স। ব্যবহার না হওয়ায় নষ্ট হচ্ছে যন্ত্রপাতি। সেবা কার্যক্রম বন্ধ, এখন অ্যাম্বুলেন্স চলে না। কি আমাদের আউটসোর্সিং ড্রাইভার আছে, ওনাদের মাঝে মাঝে চালানো হয়। চালক নিয়োগ চেয়ে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও স্বাস্থ্য অধিদপ্তরে প্রস্তাবনা পাঠানো হয়েছে, জানালেন সিভিল সার্জন। এই জেলা বাদ দিয়ে অন্য কোনো উপজেলা যেখানে অ্যাম্বুলেন্স নেই কিন্তু চালক আছে, যদি আমাদেরকে ওই ধরনের 3 জন চালক যদি পাওয়া যায় আমাদের এই সমস্যার সমাধান হচ্ছে। রেগুলার বেসিসে ড্রাইভার আনার আমরা একটা প্রস্তাবনা আমাদের বিভাগীয় কার্যালয়ে পাঠিয়েছি, স্বাস্থ্য অধিদপ্তরে পাঠিয়েছি। আশা করি হয়তো অচিরে আমরা ড্রাইভার পেয়ে যাব। হাজীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে একটি, মতলব দক্ষিণে একটি ও কচুয়ায় 2টি অ্যাম্বুলেন্সের কোনো চালক নেই। সেবা নিশ্চিতে এসব হাসপাতালে দ্রুত চালক নিয়োগের দাবি এলাকাবাসীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই বিষয়ে আরও জানাতে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু। এই সমস্যার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে? চাঁদপুরের 3টি উপজেলায় 4টি অ্যাম্বুলেন্স পড়ে রয়েছে। আমরা প্রতিবেদনে যেমনটি দেখেছি, এই বিষয়ে কর্তৃপক্ষ বলছেন যে তারা একাধিকবার আবেদন করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বিভাগীয় যে কার্যালয় সেখানেও অবহিত করা হয়েছে, কিন্তু এই মুহূর্তে বা দীর্ঘ কয়েক বছর ধরেই বিভিন্ন স্থানে অ্যাম্বুলেন্সের চালক নিয়োগ বন্ধ রয়েছে, এই জন্য নিয়োগ করা হচ্ছে না। তবে যেই অ্যাম্বুলেন্স গুলো পড়ে রয়েছে, এতে পড়ে থাকার কারণে যে অ্যাম্বুলেন্সে যে যন্ত্রপাতি নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে এবং অ্যাম্বুলেন্স গুলোর কারণ রোগীরা যে সেবা পাচ্ছেন না সেই বিষয়টি আমরা স্পষ্ট। আমি এই মুহূর্তে রয়েছি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এখানকার যে স্বাস্থ্য কর্মকর্তা রয়েছেন আহমেদ তানভীর হাসান, তিনি বলছেন যে তিনি যোগদান করার পরও তিনি একাধিকবার আবেদন করেছেন এবং এর পূর্বে যারা ছিলেন এখানে দায়িত্বে তারাও আবেদন করেছেন, কিন্তু কর্তৃপক্ষ থেকে কোনো সাড়া মিলছে না। আর এখানে এই উপজেলায় প্রতিদিন কিন্তু কয়েকশো রোগী এখানে আসছেন সেবা নিতে, তার মধ্যে প্রতিদিন 8 থেকে 10 জন রোগীকে উন্নত জরুরি সেবার জন্য পাঠাতে হয়, সেই জন্য প্রাইভেট অ্যাম্বুলেন্সের উপরে নির্ভর করতে হয়। এভাবেই চাঁদপুরের কচুয়া এবং মতলব দক্ষিণ এই 3টি হাসপাতালে এভাবেই রোগীদের সেবার জন্য প্রাইভেট অ্যাম্বুলেন্সের উপরে নির্ভর করতে হয়। এতে কিন্তু রোগীদের সময় এবং অর্থ দুটি অপচয় হচ্ছে। এই বিষয়ে জেলা সিভিল সার্জন জানিয়েছেন তিনি চেষ্টা করছেন এবং শীঘ্রই এই সমস্যাগুলো নিরসনের চালক নিয়োগের ব্যবস্থা আশ্বস্ত করেছেন।
চাঁদপুরে অ্যাম্বুলেন্স সংকট নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু। জুলাই আন্দোলনের সময় থেকে ভেঙে পড়েছে চট্টগ্রামে পুলিশের সিসিটিভির নজরদারি। ভাঙচুর, চুরি ও যান্ত্রিক ত্রুটিতে শহর জুড়ে বসানো 700 সিসি ক্যামেরায় কোনোটি আর কাজ করছে না। কর্মকর্তারা বলছেন, প্রতিবেদন তৈরি না হওয়ায় বাজেট সহ নানা সীমাবদ্ধতায় ক্যামেরাগুলো এখনও সচল করা যায়নি। বিশ্লেষকরা বলছেন, সিসি ক্যামেরা না থাকার সুযোগে নাশকতা ও অপরাধ ঘটাতে পারে বিভিন্ন গোষ্ঠী। সিসিটিভি ক্যামেরা থাকলেও সংযোগ বিচ্ছিন্ন, কোথাও আবার শুধু তার ঝুলছে, নেই ক্যামেরা। এমন দৃশ্য চট্টগ্রাম নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় আর সড়কে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বসানো 700 সিসি ক্যামেরার প্রায় সবগুলোরই এমন দশা। জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনের সময়ে ভাঙচুর, চুরি ও যান্ত্রিক ত্রুটির কারণে ভেঙে পড়েছে নগরীর সিসিটিভি নজরদারির ব্যবস্থা। এতে হুমকিতে পড়েছে নাগরিক নিরাপত্তা। এখানেও কয়েকদিন আগে সকালবেলা একটা হাইজ্যাক হয়েছে, কিছু নাই, পুলিশ ধরবে কিভাবে, শনাক্ত করবে কিভাবে? সিকিউরিটিগুলো থাকবে, আমাদের জীবনযাত্রা চলাফেরা করতে আমাদের স্বাচ্ছন্দ্যবোধ মনে হইতো। এখন আমরা একটু রিস্কে আছি। এসব ক্যামেরা অচল থাকায় বিপাকে আইন শৃঙ্খলা বাহিনী। অপরাধের তদন্তে কোনো কাজে আসছে না পুলিশের কেন্দ্রীয় সিসিটিভি মনিটরিং সেন্টার। অপরাধী চিহ্নিত করতে বেগ পেতে হচ্ছে পুলিশকে। এ সমস্যা সমাধানে কাজ চলছে, জানালেন কর্মকর্তা। এই সিসিটিভির যে সুবিধাটা সেটা কিন্তু আমরা এই মুহূর্তে পাচ্ছি না। তো আমাদের এই বিষয়টা মাথায় রয়েছে, আমরা আবারও যাতে আমাদের সিসি ক্যামেরাগুলোকে ঢেলে সাজাতে পারি, বিশেষ করে আমাদের শহরে যে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে সেগুলোকে যাতে আমরা সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসতে পারি। সিসিটিভি নজরদারি না থাকায় নাগরিকদের নিরাপত্তা ঝুঁকি তৈরি হচ্ছে, বললেন নিরাপত্তা বিশ্লেষক। এ সুযোগে বিভিন্ন গোষ্ঠী অপরাধ ও নাশকতা করতে পারে, তাই দ্রুত এসব ক্যামেরা সচল করার তাগিদ তার। নাগরিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই সিসি ক্যামেরাগুলো অবিলম্বে চালু করা উচিত। অন্যথায় একদিকে পুলিশ যেমন অসহায় বোধ করবে অপরাধী শনাক্তে, আর অপরাধীরা সেখানে উৎসাহিত হবে অপরাধ সংগঠন করার জন্য। 2021 সালে চট্টগ্রাম নগরীর 16টি থানার 700 স্পটে এসব সিসি ক্যামেরা স্থাপন করে সিএমপি। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। অবিশ্বাস্য হলেও মাত্র 1 টাকায় এখনও পাওয়া যায় চা পেঁয়াজু। 3 দশক ধরে খাবারের দাম 1 টাকাও না বাড়িয়ে অনন্য নজির গড়েছেন নীলফামারীর সন্ন্যাসীতলা বাজারের ব্যবসায়ী আপন আহমেদ। স্বীকৃতি হিসেবে পেয়েছেন কনজিউমার অ্যাওয়ার্ড। দাম না বাড়ানোয় লাভ কমেছে, তবে মানের সাথে কোনো আপোষ হয়নি, জানালেন এ ব্যতিক্রমী ব্যবসায়ী। নীলফামারী সদরের খোকসাবাড়ি সন্ন্যাসীতলা বাজার। 1995 সালে এ বাজারে ভাই ভাই টি স্টোর খোলেন আপন আহমেদ। প্রতি কাপ চা 1 টাকা আর প্রতিটি পেঁয়াজও 1 টাকায় বিক্রি শুরু করেন তিনি। গত 30 বছরে দেশের সবকিছুর দাম বাড়লেও সেই 1 টাকাতে চা আর পেঁয়াজও বিক্রি করে যাচ্ছেন আপন। সময়ের সাথে বেড়েছে আপনের এই ব্যতিক্রমী উদ্যোগের জনপ্রিয়তা। প্রতিদিন বিকেল থেকে গভীর রাত পর্যন্ত চলে চা পেঁয়াজু বিক্রি। স্থানীয়দের পাশাপাশি দূরের অনেক যাত্রীও পথের মাঝে থেমে খেয়ে যান চা পেঁয়াজু। আমার জন্মের পর থেকে দেখতেছি 1 টাকার বড় 1 টাকার চা বিক্রি হচ্ছে। আমার বয়স যখন 22 বছর, এখনও দেখতেছি 1 টাকার বড় 1 টাকার চাই বিক্রি হচ্ছে। এই খাবারের জন্য আশেপাশের বিভিন্ন জায়গা থেকে লোকজন এখানে এই 1 টাকার চা 1 টাকা পেঁয়াজি খাওয়ার জন্য আসে। এত কম মূল্যে এত ভালো কোয়ালিটি, মানে এত ভালো পরিবেশে ওনারা বিক্রি করে, এটা আমি দেখে এখন অবাক হয়ে গেছি। প্রতিদিন 25 কেজি ডালে 7 থেকে 9 হাজার টাকার পেঁয়াজও বিক্রি হয়, জানান আপন। সময়ের সাথে সবকিছুর দাম বাড়লেও খাবারের দাম না বাড়ানোয় সীমিত হয়েছে লাভ। তবে দাম না বাড়ানোর সিদ্ধান্তে এখনও অনড় এই ব্যবসায়ী। দূর দূরান্ত থেকে লোকজন আসে, তাদের সাথে মিশি, এটাও আমার একটা মনের আনন্দ এবং সবার সাথে কথাবার্তা বলি। এই জন্যে বন্ধ করতে পারতেছি না, চলবে। আমার আশা করি যে এভাবে চালিয়ে আসবো আর কি। আপন আহমেদের চায়ের দোকানের জন্য এলাকার পরিচিতি বেড়েছে, এতে খুশি তার স্বজন ও এলাকাবাসী। আমি স্কুল শেষে আমার বাবাকে এসে সাহায্য করি এবং দূর দূরান্ত থেকে অনেক লোক আসে, তারা আমার বাবার এই পেঁয়াজু খেয়ে অনেক প্রশংসা করে, সেটা আমাকে অনেক ভালো লাগে। আপন আহমেদের এই 1 টাকা চা 1 টাকা পেঁয়াজুর এই দোকানটির জন্য আমাদের নীলফামারীকে সারা বাংলাদেশ ভিন্নভাবে চিনি। 2023 সালে জেলা শ্রেষ্ঠ খাদ্য ব্যবসায়ীর স্বীকৃতি হিসেবে আপন আহমেদ পেয়েছেন কাউন্সিল অফ কনজিউমার রাইটস বাংলাদেশ CRB পুরস্কার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কালোমুখ হনুমান, ভুবনচিল, কালেম পাখিসহ 38টি দেশি বিপন্ন প্রাণী প্রকৃতিতে খুঁজে পেল নিজের ঠিকানা।
তাদেরকে উদ্ধার করা হয় বগুড়ার কাহালুর রাবেয়া পার্কের মিনি চিড়িয়াখানা থেকে। উদ্ধার অভিযানের পর বন বিভাগ জানায় প্রাণীদের অবৈধভাবে আটকে রাখা হয়েছিল। 1.5 মাস আগে পাচারকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয় এসব প্রাণী। ধারণা করা হয় বিপন্ন এই প্রাণী ধরা হয়েছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে। এদের মধ্যে কালোমুখ হনুমান বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী সংরক্ষিত প্রাণী। এই প্রাণী বন্দি করে প্রদর্শনী দণ্ডনীয় অপরাধ। অথচ বন্দি রেখে প্রদর্শন করে দেদারসে টাকা কামিয়েছে বগুড়ার কাহালু উপজেলার নতুন নির্মাণ করা রাবেয়া পার্কের মিনি চিড়িয়াখানা। শুধু কালোমুখ হনুমান নয়, সংরক্ষিত কালেম পাখি, কালোডানা ভুবনচিল বাচ্চা সহ ধরে এনে আটকে রাখা হয়েছিল এই চিড়িয়াখানাতে। এই প্রাণীগুলো আমরা এভাবে জানি না যে এগুলোরও কাগজ করতে হবে। আমরা জানি শুধুমাত্র হরিণের কাগজ করতে হবে, আমরা হরিণের কাগজ জমা দিছি। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট বুধবার বিকেলে অভিযান চালায় এই মিনি চিড়িয়াখানায়। 2টি হনুমান ছানা সহ 3টি ভুবনচিল, 4টি ডাহুক, 1টি পাতিসরালি, 4টি বেগুনি কালেম, ঘুঘু টিয়া সহ 38টি দেশীয় বিপন্ন প্রায় প্রাণী উদ্ধার হয়। যিনি কর্তৃপক্ষ আছেন তার উচিত ছিল এগুলো জেনে শুনে কাজ করা। যেহেতু সে জানেন না, এই অজুহাত যদি দিয়ে থাকেন তাহলে আমি মনে করব যে তিনি এত বড় একটা পার্ক তৈরি করে বিনোদন দেওয়ার মতো যোগ্যতা রাখেন কিনা সন্দেহ আছেন। এবং অবশ্যই বন্যপ্রাণী সংরক্ষণ নিরাপত্তা আইন অনুসারে তিনি লঙ্ঘন করেছেন এবং আইন অনুসারে তার সাজা পাওয়া উচিত। পার্কের মালিক আনিসুর রহমানের বিরুদ্ধে বন্যপ্রাণী অপরাধ আইনে মামলা হয়েছে। বন্যপ্রাণী পাচার করে, সেই পাচারকারীদের কাছ থেকে সে কিন্তু ওই বন্যপ্রাণীগুলো ক্রয় করেছে। সুতরাং আমাদের মামলাটা কিন্তু বন্যপ্রাণী সংরক্ষণ নিরাপত্তা আইনের ধারা 6 এবং ধারা 34 খ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ, এবং এই ধারা অনুযায়ী আপনার 1 বছরের কারাদণ্ড এবং আপনার 50,000 টাকা জরিমানার বিধান রয়েছে। মিনি চিড়িয়াখানা থেকে উদ্ধার করা প্রাণীদের প্রকৃতিতে মুক্ত করে দেয়া হয়। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। আর এই ছিল এখনকার সংবাদে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর। বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ সবাইকে।